শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। ভোটের সময় হাতে তসবি ও মাথায় হিজাব পড়ার চিত্র দেখেছে দেশের জনগণ। ভোটের সময় মাজার জিয়ারত কিংবা এলাকার মসজিদে নামাজ শেষে গণসংযোগে বের হতে দেখা যায় প্রার্থীদেরও। তাছাড়া বিভিন্ন এলাকায় প্রার্থীদের বক্তব্য উঠে আসে ধর্মীয় নানা আলোচনা। নির্বাচনের মাঠে সমর্থকদের মুখে ভেসে ওঠে প্রতীক জড়িয়ে ধর্মীয় নানা স্লোগানও। এবারের নির্বাচনও ব্যতিক্রম নয়। নেতার নাম মুখে নিতে অজু করার পরামর্শ দেন প্রার্থীদের কেউ কেউ, আবার নিজেদের প্রতীকে ভোট দিলে জান্নাত পাওয়ার আশ্বাস দিতেও ভুলেন না কেউ কেউ। এসব বক্তব্য নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও দিয়ে যাচ্ছেন রাজনীতিবিদরা। আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দলের নীতি আদর্শ পরিকল্পনা নেই, শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে একটি দল। আর জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান আজ বলেছেন, নির্বাচন এলে যারা তসবি জপে তারা ধর্ম ব্যবহার করে। জামায়াত নির্বাচন নয়, সারা জীবন তারা তসবি হাতে নয় বুকে ধারণ করে। নির্বাচন ঘিরে ধর্মের ব্যবহার কেন অপরিহার্য হয়ে পড়ে তাই নিয়ে আলোচনা করব আজ। তাই আমরা দর্শক আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচন ঘিরে ধর্মের ব্যবহার। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। নীলুফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ডানে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা 11 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী। মোহাম্মদ আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন, আপনারাও আমাদের সাথে থাকবেন আশা করছি। প্রথমে যেতে চাই মোহাম্মদ আতিকুর রহমানের কাছে। আতিকুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালই বলেছেন, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বেহেশত দোজখের টিকিট বিক্রির নামে শিরিক করছে একটি দল। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটা দলের নীতি আদর্শ পরিকল্পনা নেই, আছে শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি, আর বিএনপির কাছে মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিশদ পরিকল্পনা। আমার প্রশ্ন হলো, জান্নাতের টিকিট বিক্রির পর এবার ধর্মের ট্যাবলেট বানাচ্ছেন কবে থেকে, আর ট্যাবলেটও মানুষ খাচ্ছে কিনা বা মানুষকে খাওয়াতে পারছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। দেখুন, এই নিয়ে গত 2-3 মাসে মিডিয়াতে অনেকভাবে কথা এসেছে, আমরাও বিভিন্ন টক শোতে কথা বলেছি এবং এই বিষয়টি আলোচনার প্রেক্ষিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল একটা বিবৃতিও দিয়েছেন। কারণ এই অপপ্রচারটা এত বেশি হচ্ছে এবং জামাত বলেছে যে কারা কোথায় কোন বক্তব্যে বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে কিংবা জামাত ইসলামীতে আসলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এটা প্রায় 1 মাস কিন্তু হয়ে গেছে, এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো দল কোনো ব্যক্তি বলেননি যে হ্যাঁ জামাতের সেক্রেটারি জেনারেল স্টেটমেন্ট আপনি দিয়েছেন, আপনার স্টেটমেন্টের প্রেক্ষিতে অমুক অমুক নেতা অমুক তারিখে তারা এই বক্তব্যটি দিয়েছেন। সেটি না করে একই ডোল নানাভাবে এটি মূলত বলার চেষ্টা করা হচ্ছে। দেখুন, জামাত ইসলামীকে নিয়ে এখন বলবে কি আসলে? আপনি যখন দলের বিরুদ্ধে বলবেন তখন তো আপনাকে বলার একটা ইস্যু লাগবে। কারণ বিএনপি আজকে ইস্যুবিন হয়ে গেছে। কারণ 24-এর 5ই আগস্টের পরে বিএনপি যেই চরিত্রে আবির্ভূত হয়েছে, জনগণ মনে করছে যে আওয়ামী লীগ এবং বিএনপি তার একই ক্যারেক্টারে আছে। তো মানুষ যখন এই বিষয় নিয়ে বিএনপিকে ধিক্কার দিচ্ছে যে তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয় নাই, এবং যখন এককভাবে জনগণের সব দেশ তাদের উপরে দিচ্ছে, কারণ এগুলো অন্যরা করেন না, এবং সেই জায়গা থেকে এটা আপেক্ষিক বিষয় যে আমরা কি করি, আমরা ধর্মের টিকিট বিক্রি করি। দেখুন, জামাত ইসলামী একটা ধর্মীয় রাজনৈতিক দল। আমরা আমাদের কনস্টিটিউশনটা হলো, আমাদের দলের গঠনতন্ত্রটা হলো কোরআন সুন্নাহর ভিত্তিতে, এবং সেই আলোকে দীর্ঘ সময় দলটা তার ঐতিহ্যকে ধারণ করে আমরা পরিচালিত হচ্ছি। আমাদের দলের আমির আছেন, আমাদের কেন্দ্রের সুরা আছেন, সেই ভিত্তিতে আমাদের সংগঠন পরিচালিত হয়। আমরা মানুষকে বলি আপনি ইসলামের দিকে আসেন, আপনি ধর্মে আপনি অনুসরণ করেন ধর্ম। দেখুন, জামাত ইসলামী আমরা সবসময় ধর্মকে অনুসরণ করি, এটা আমাদের দলীয় আদর্শ, এটা আমাদের ব্যক্তির আদর্শ। আমরা কখনো সিজনাল মুসল্লি না। দেখুন, বাংলাদেশে আমরা আমেরিকা দেখেছি 96-এ যখন শেখ হাসিনা আসছেন, তিনি কি করেছেন, মাথায় পট্টি আর হাতে তসবি, জনগণকে বিভ্রান্ত করেছেন, মানে উনি খুব ভালো হয়ে যাবেন, এবং জনগণ বিভ্রান্ত হয়ে কিন্তু তারা তখন
নৌকা প্রতীকে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আমরা দেখি আমাদের জাতীয় পার্টি যারা করেছেন সবাই যখন নির্বাচন আসে, কেউ ওমরা করতে যান, কেউ যান শাহজালালের মাজারে যান এবং মাথায় টুপি বিক্রি সংখ্যা বেড়ে যায়। তো জামাত ইসলামী তো আমরা সবসময় ইসলামের সাথে আছি, ধর্মের সাথে আছি। 5 ওয়াক্ত নামাজ আমরা অভ্যস্ত পড়তে, আমরা হালালকে মানি, আমরা হারামকে বর্জন করার চেষ্টা আমরা করি। আমাদের যাদের জীবনে পুরোটাই আমরা শরিয়াকে অনুসরণ করে চলার চেষ্টা করি, তো আমাদের সাথে ধর্মের ব্যবহার কিংবা এটি আসলে একটা অপ্রাসঙ্গিক কথা এবং এই কথাগুলো বলে এটা ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়। বাংলাদেশের জনগণ এখানে তো বোকা নন, আপনি কারা কি কথাগুলো বলছেন আর এগুলোর জবাবে জনগণ কি বলছে, যদি সেগুলো আপনারা বোঝার চেষ্টা করেন। আমার কাছে মনে হচ্ছে আমরা প্রথম ভাবলাম যে হয়তো বিএনপি নেতাগুলো বলছেন, আমরা যখন দেখলাম তাদের দলের প্রধান ব্যক্তি তখন বুঝতে পারলাম না আসলে ওনার ইশারায় ইঙ্গিতে ওনার প্ররোচনায় কি হচ্ছে। বিএনপি টোটাল সব নেতারা, আর কোনো ইস্যু নাই, ইস্যু একটাই, যারা দাঁড়ান মাইকের সামনে বক্তব্য একটা, আর বক্তব্য নাই। আচ্ছা জামাতের চাঁদাবাজি হবে ওনাদের দেন না কেন? আমরা ধর্মীয় রাজনীতি করে বলে তো আমরা চাঁদাবাজি করি না। আমাদের এই বিগত সময়ে 60 থেকে 62 জন আমাদের এমপি ছিলেন, কেউ দুর্নীতিগ্রস্ত হন নাই। আমাদের এতগুলো চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদের কিংবা উপজেলা চেয়ারম্যান, কেউ দুর্নীতি করেন না। তো আমরা ধর্মকে অনুসরণ করে বলেই আমরা সৎ থাকার চেষ্টা করি, আমাদের ব্যাপারে টাকা পাচারের কোনো অভিযোগ নাই এবং আমাদের ব্যাংক লুটের সাথে আমাদের কেউ সম্পৃক্ত না। তো আমরা তো মনে করি ধর্মীয় অনুশাসন মানার কারণে সততা, দুর্নীতিমুক্ত থাকা, দখলদারিত্ব মনোভাব না থাকা, কমিশন বাণিজ্য না করা, সুদ ঘুষের সাথে আমরা সম্পৃক্ত নেই। এখন যারা মনে করেন যে যাদের দলীয়ভাবে যারা ধর্মকে চর্চা করতে চান না, যারা ব্যক্তি জীবন ও ধর্মকে মানতে চান না, ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, যারা এটাকে মানেন না, তারাই দেখি ইলেকশনের সময় জনগণের সিম্পিতি পাওয়ার জন্য, যে আমি একজন মুসলিম, আমাদের বাবু গয়েশ্বর মাথায় টুপি দেখেন, দেয় কিনা বলেন, উনি টুপি দেওয়ার কথা, উনি মাথায় টুপি দেন বাবু গয়েশ্বর, নানাভাবে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করেন। যেহেতু বাংলাদেশের জনগণ বুঝে গেছে এখন, এবং এই ধরনের কোনো ধর্মীয় লেবাস গ্রহণ করে জনগণের মন জয় করে ভোটের মাঠে বিজয়ী হওয়ার এই যে একটা অবস্থা আগে ছিল, এটার পরিবর্তন হয়েছে। মানুষ এখন দেখতে চায় যার কাজ এবং কর্মের ধর্ম ব্যবহার আছে কিনা, যার জন্য এখন বিএনপি ওনারা টপ টু বটম এই কথা বলছেন। আলটিমেটলি কথা আপনি যে আতিকুর রহমান একটা বলেছেন জামায়াতের বিরুদ্ধে কিছু বলার নেই দেখে তারা এই কথা বলছেন, কিন্তু কালকে তারেক রহমান আরেকটি কথা বলেছেন যে একটি কথা এখন বাজারে ছাড়ছেন, আপনারা অমুক দলকে দেখেছেন, অমুক দলকে দেখেছেন, এখন এই দলকে দেখার সময় হয়ে গেছে। তিনি তখন বলেছেন যে এই দলকে তো আমরা 71-এ দেখেছি, তারা নিজেদের স্বার্থে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, না মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, এইটা তো সবচেয়ে বড় অভিযোগ। এখন আমি বলি, দেখুন আমরা কি বক্তব্য ভুল বলছি? আমরা কখনো ক্ষমতা গিয়েছি? আমরা বলতে পারি না এটা, যে আপনি দানের শীষ দেখেছেন, নৌকা দেখেছেন, এবার আমাদেরকে দেখেন আমরা কি করি, এটা আমাদের একটু বলবো। এটা আমরা 2 জন মন্ত্রী ছিল আমাদের 2001 সাল থেকে 6 সাল, আমরা দুর্নীতি করি নাই, আমরা দুর্নীতি মুক্ত করতে পারবো, আমি বলবোই সেটা। আমাদের কতটা যুক্তিকতা আছে। উনি যেটা বলেছেন, উনি কি ওনার আয়না চেহারা দেখেছেন? তো যে অভিযোগ এত বিরুদ্ধে, 91 সালে সেই দলের সমর্থনে ওনারা সরকার গঠন কীভাবে করলেন? তখন কি জনাব তারেক রহমানের মনে ছিল না এগুলো? 2001 সালে আমরা জোট করলাম, 20 বছর যে আমাদের একটা জোটবদ্ধ আন্দোলন করেছি, তখন মনে ছিল না? সমস্যা হচ্ছে কি জানেন, বিএনপি যে প্রত্যাশা করেছিল তারা এক সিটে ক্ষমতা যাবে, দিনে দিনে বিএনপির জনসমর্থন তলানিতে পৌঁছেছে এবং বিএনপি বুঝে ফেলেছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয়, নিরপেক্ষ হয়, বিএনপির ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই বলেই এখন সেটা পরে দেখা যাবে। কিন্তু আপাতত যা মাঠ পর্যায়ে অবস্থা লক্ষ্য করেছি আমরা, মানুষ এবার দানের শেষে কিন্তু ভোট দিবে না। মানুষ পর্যালোচনা করছে, আগে যাই গোটা ঘটুক, যে 5ই আগস্টের পরে রাজনীতিটা কেমন হচ্ছে। মানুষ দেখেছে যে রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ যা করেছে বিগত সময়ে, এই 24শে 5ই আগস্টের পরে অদ্যাবধি একই ক্যারেক্টার বিএনপির মধ্যে আছে, যার জন্য মানুষ এবার নির্বাচনে বিএনপির প্রতীকে ভোট দেবে না বলে বিএনপি একটা সার্ভে করেছে একাধিকবার, প্রমাণিত হয়েছে না এবারে জনগণের চিন্তা পরিবর্তন হয়েছে, নারীরাও এবার বিএনপিকে ভোট দেবে না, যার জন্য এখন আমি আবার আসবো নীলুফার চৌধুরী মনির কাছে একটু যেতে চাই। নীলুফার চৌধুরী মনি, বলছিলাম নির্বাচন ঘিরে ধর্মের ব্যবহার আমরা দেখেছি, বিএনপির অনেক প্রার্থী বলেছেন যে তারেক রহমানের নাম নিতে গেলে অজু করতে হবে, এরকম বক্তব্য আমরা দেখেছি। নির্বাচন এলে পরে তারপরে আবার স্লোগান তো সবার আছে,
এই প্রার্থী ওই প্রার্থী অমুকের মালিক তুই আল্লাহ, এই বিষয়গুলো বারবার আসে, প্রতীকের মালিক তুই আল্লাহ। তো এবার জামায়াতের বিরুদ্ধে যে ধর্মের ব্যবহারের কথা বলছে, জামায়াত আমির আজকে বলেছেন নির্বাচন এলে যারা তসবি জপে তারা ধর্ম ব্যবহার করে, জামায়াত নির্বাচন নয় সারা জীবন তারা তসবি হাতে নয় বুকে ধারণ করে বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এবং তিনি আরেকটা কথা বলেছেন, তাদের দল ব্যক্তি বা গোষ্ঠীর রাজনীতি করে না, বরং জনগণের রাজনীতি করে। আর আরেকটা অভিযোগ যেটা আতিকুর রহমান বললেন যে বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতায় আসছে না, সে কারণে এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে জামাতের বিরুদ্ধে। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং যিনি আছেন আমার সাথে সবাইকে শুভেচ্ছা। দেখেন, লাস্ট কথার উত্তর দিয়ে শুরু করি। যদি তারা জানে যে বিএনপি আসছে না, তাহলে তারা এত গড়িমসি করছে কেন নির্বাচন করতে? তারা কেন নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে? তারা তো ইলেকশনে দাঁড়ালেই পাস, তাদের তো অসুবিধা নাই যে আমি পিয়ান নিয়ে বসে থাকবো, আমি জিয়ান নিয়ে বসে থাকবো, আমি কাবিখা নিয়ে বসে থাকবো। তাদের তো এটার দরকার নাই, তারা তো একদম ভালো মানুষ, দুধে ধোয়া তুলসী পাতা। তো এই জন্য বলতে চাই যে এই কথাগুলো স্ট্যান্ডবাজি, এবং নির্বাচন আসলে স্ট্যান্ডবাজির পরিমাণ এত বেড়ে যায়, যারা স্ট্যান্ডবাজি করে অভ্যস্ত তাদের ওইখানে আরও বাড়ে। আমি বলবো না যে বিএনপির ওইখানে বাড়ে না, একদমই না, কিছুটা হলেও বাড়ে। যে কথাটা আপনি বলছেন অজু করার কথা, সেটা হলো অতিরিক্ত তেল দেওয়া। এটা কিন্তু ইসলাম হিসাবে ধরে নাই, ধর্ম হিসাবে ধর্মকে ব্যবহার করে নাই। অজুটা করা হচ্ছে, অজুর অর্থ হচ্ছে পবিত্রতা। যে নামাজ না পড়ে সেও কিন্তু হাত মুখ ধোয়, পরিষ্কার হয়, মনের পরিষ্কার হয়, শরীরের পরিষ্কার হয়। সেটাকে বোঝাতে চেয়েছে এখানে। আপনি ওটাকে ওই জায়গায় না নিয়ে আপনি এখানে ব্যক্তিগত তেল মারাটাকে, এটা জাতিকে বলে নাই। তার নাম নিতে হলে যে এটা বলছে দলের নেতাদের কথা, ওরকম করি কর্মীদের কথা। আর যেনারা এই কথা বলছেন এখন বলছেন যে মাসুদের কথাই বলি। মাসুদ আমাদের শিবিরের ছেলে, অনেক ত্যাগ আছে তার, মায়ের খাইছে অনেক রকম। তারপরে সে যেটা বলতেছে এখন, এটা তো তার ত্যাগকে মনে করে দেয় না। তার মার খাওয়া, তার শরীরটাকে ঝাঁঝরা করে দেওয়া, তার পরিবারকে আপনার সমস্যায় ভীষণভাবে স্বৈরাচার ফেলেছিল, সেটাকে মনে করে না। সে যখন এখন বলে যে জান্নাতের টিকিট কে কে পেয়েছেন হাত তুলেন, কে কে কোথায় পেয়েছেন, এই জিনিসগুলো আবার ওটাকেই উল্টায় যখন বলে আমরা জান্নাতের টিকিটের কথা বলতে চাইনি, আমরা বলি নাই, আমরা জান্নাতে যাওয়ার রাস্তার কথা বলতে চেয়েছি বা ইত্যাদি ইত্যাদি। আপনি যখন শাহজাহান চৌধুরীর মতো একজন প্রবীণ সংসদে যাওয়া একজন মানুষ, উনি যখন বলে যে উনি এত বুজুর্গ ব্যক্তি যে উনি চাইলেই সূর্যকে থামিয়ে দিতে পারে, থেমে যেতে বাধ্য সূর্য। তো এই যে ধর্মের বাড়াবাড়িগুলা চরমভাবে, শুধু তাই না, তাদের এই নেতারা যে কথাগুলো বলছে ওগুলাই তাদের নেত্রীদের, ছাত্রী সংস্থা বলেন, আরেকটা যে করে ওটার নাম কি, যে শুক্রবার করে যে মজলিস করে নারীরা, তাদেরকে ঘরে তালিমের নারীদেরকে ঘরে ঘরে পাঠাচ্ছে। তারা পাঠায় এইগুলাই তারা কোরাস গানে পরিণত করছে। কি বলতে হবে, একজন নারীরে কিভাবে মাথায় হাত বুলে কি বলতে হবে, তাকে চকলেট বিস্কুট কি তার বাচ্চাদের জন্য নিয়ে যেতে হবে, পাশাপাশি তাকে পয়সার একটা দেওয়া যে তোমার ঘরে অভাব আছে, আমি তোমাকে এই গরু কেনার টাকা দিব, ছাগল কেনার টাকা দিব, এটা করে দিব, ওটা করে দিব, তোমার এই জায়গাটা দখল হয়েছে, আমরা এটা চেষ্টা করব, ইত্যাদি ইত্যাদি। যাকে যেটা বইলা ভোট নেওয়া যায় সেই ফ্যাসিস্টের কথাই মনে করিয়ে দেয় তারা। আজকে যে কথাটা তাদের চিফ বলেছেন, আমির বলেছেন যে তসবি নিয়ে কথা বলে, তসবি আমাদের বুকে আছে, ভালো কথা, তসবি যদি বুকে থাকে এটা বলতে হয় না, বলার প্রয়োজন পড়ে না। আল্লাহ কি বলছে, আপনি যদি কাউকে সাহায্য করেন, মানে ইসলাম এত পবিত্র ধর্ম, এত মানে ডেভেলপ ধর্ম, বৈজ্ঞানিক ধর্ম, যে আপনি যদি কাউকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আপনি যেন ডান হাত বাম হাত যেন না জানেন। তো এত নীরবে, এত গোপনে আপনি কয় রাকাত নামাজ পড়লেন? অনেক মানুষ আছে সারা জিন্দেগি ভর নামাজ পড়ছে, সারা জিন্দেগি ভর মানুষের গীবত করছে, এবং ওই ইসলামের হিসাব অনুযায়ী তার জন্য কিন্তু দুজক অবধারিত ইসলামের। এবং আপনি মনের দিক থেকে কি আস্তিক না নাস্তিক না ফেরেশতা না শয়তান, এটি কিন্তু কিছুটা আপনি জানেন, আপনি যদি প্রকাশিত না করেন কিছু, আর সম্পূর্ণটা আপনার সৃষ্টিকর্তা জানেন, তাই না? কিন্তু এই একটা বিশেষ দল করলে, যারা কিনা তাদের দলের নামের সঙ্গে ইসলাম জড়িত, অথচ ইসলামকে যে কোনো জায়গায় তারা ফেলে দিচ্ছে, তারা ইসলামকে ব্যবহার করছে যেখানে যেটুক থাকে। আমি চ্যালেঞ্জ করে বলি, আপনি ওনাদের গঠনতন্ত্র বলেন তো কোনখানে ওনাদের
হিন্দুদেরকে নেওয়ার কোনো রাইটস আছে কিনা, হিন্দুদের কমিটি করার রাইটস আছে কিনা? করেছে না? করেছে, হ্যাঁ, হাতে দিয়েছে। আপনার ওনাদের গঠনতন্ত্রে জিজ্ঞেস করেন তো, নারীদের হিজাব ছাড়া নেকাব ছাড়া বাইরে বাড়ানো যায় কিনা? আপনি ডাকসুর নারী নেত্রীদের হিসাবটা করেন তো, যাদেরকে নমিনেশন দিচ্ছে তারা কেমন, তারা কি? আপনি ওইখানে চাকমাকে দিছে একজন, চাকমা আমার কাছে মানুষ, আমার কাছে সুনাগরিক, শিক্ষিত, কিন্তু ওনাদের কাছে কিন্তু এটা না। ওনাদের কাছে ওনাদের আরবি লাইনে যারা শিক্ষিত হবে সেটাই একমাত্র শিক্ষিত। কেন দিয়েছে বলে মনে হয়? হ্যাঁ, কেন দিয়েছে বলে? সেই ওই যে রাজনীতির জন্য, ভোট পাওয়ার জন্য যখন যেখানে যাকে ব্যবহার করা দরকার, ক্ষমতার জন্য। আপনার একজন হুজুর, দাড়িওয়ালা হুজুর যখন মঞ্চে দাঁড়ায়, আপনার পূজা মণ্ডপে দাঁড়ায় যখন গীতা পাঠ করে, আপনি বলেন তো এখানে কোন ধর্মটা ব্যবহার করলো? সে ওইখানে বুঝাইলো আসি আমি তোমাদের সঙ্গেও। কিংবা যখন বলে, যখন গুপ্ত রাজনীতির কথিত সভাপতি শিবিরের, গুপ্ত রাজনীতির, কারণ সে যে সভাপতি ছিল আমরা আগে জানতাম না, শুনিও নাই কোনোদিন, তারাও শুনছে কিনা সন্দেহ আছে। সেই যখন বলে যে রোজা আর পূজা হচ্ছে মুদ্রার এপিট ওপিট, আপনি বলেন কোথায় আস্তিকতাবাদ, কোথায় নাস্তিকতাবাদ, কোথায় একাত্মবাদ, কোথায় বহুত্ববাদ? সেই বহুত্ববাদকে আপনি একসঙ্গে একটা পয়সার এপাশ ওপাশ ধরায় দিলেন। অথবা আপনি যখন বলেন কৃষ্ণ, মুসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কি আরো এরকম দুই একটা হিন্দু নাম সঙ্গে মিলায়া যখন আপনি মুসলিমের সঙ্গে একাকার করে দেন, তখন আপনি বলেন তো যে এটা কোন, এটা ভোটের জন্য রাজনীতি না? যেখানে ধর্ম ব্যবহার করছে, যেখানে যার ধর্ম ব্যবহার করছে, কারণ 10-12% ভোট হচ্ছে হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের, সেই জায়গাটা তাদের ওইখানেও দখলদারিত্ব করতে হবে। নারীদের দিয়ে অবলা নারীকে অথবা অর্ধশিক্ষিত নারীকে কনভিন্স করার জন্য ওইখানে বেহেস্তের টিকিট দিয়ে পাঠানো হচ্ছে, আবার বাইরে আলোচনা হচ্ছে, আবার এইখানে আপনার এই জায়গাটায় আপনার যা তারা ভোটের রাজনীতি করছে। ধন্যবাদ। আমি একটা ছোট্ট, এই যে ভোটের রাজনীতির জন্য তারা যা খুশি তাই করছে, যা তাদের গঠনতন্ত্র নাই সেটাও করছে, যেটা গঠনতন্ত্র আছে সেটাকেও বাদ দিয়ে দিচ্ছে। গঠনতন্ত্র যেটা, এটা ইম্পসিবল কোনো ইসলাম পার্টির সঙ্গে আরেকটা অন্য ধর্মের পার্টির শাখা হতে পারে, এটা অন্তত পক্ষে গঠনতন্ত্র তাদের নাই। আপনারা ভোটের রাজনীতি করেন, তিনি অভিযোগ করেন, কিন্তু আমার প্রশ্ন একটাই, আমরা দেখেছি বেগম খালেদা জিয়া অসুস্থ, সেখানে জামাতে, আপনাদের জামাতের আমিরও তাকে দেখতে গেছেন, কিন্তু তারেক রহমান আসতে পারছেন না। এইটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উল্লাস দেখা যাচ্ছে। এখন বলা হচ্ছে যারা উল্লাস করছে তারা জামায়াতের বট বাহিনী। তারেক রহমান আসতে না পারায় কি জামায়াত কি খুশি কিনা একটু জানতে চাই। দেখুন, এখানে জামাতের খুশিরও কিছু নেই, আমাদের অখুশিরও কিছু নেই। তারেক রহমান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির কর্মীরাই মনে করেন ওনার দেশে আসা প্রয়োজন, কারণ উনি দীর্ঘদিন উনিও জুলুমের শিকার, উনি তো লম্বা সময় দেশের বাইরে ছিলেন। 5ই আগস্ট ওনার মামলাগুলো মোটামুটি নিষ্পত্তি হয়েছে, ওনার দলের নেতারা এসে উনি দেশে আসুক, এখন উনি অদৃশ্য কারণে আসছেন না, এতে আমাদের আসলে খুব বেশি চিন্তার কারণ নেই। আমরা তো মনে করি সবাই না, ওটা মনে করি আমরা মনে করি ক্লিয়ার হওয়ার কিছু না। শুনে খেলার মাঠে উভয় পক্ষ যদি স্ট্রং, খেলাটা ভালো হয়। জামাত কখনো একপাক্ষিক খেলা পছন্দ করি না। নির্বাচনে আমাদেরও কৌশল থাকে, বিএনপিরও কৌশল থাকবে, সেই কৌশলকে জনগণ বিশ্লেষণ করবে, তারা ম্যান্ডেট দেবে। আমরা বিএনপি অমুক না আসলে খুশি হই, এই ধরনের আসলে কোনো ধরনের চিন্তা আমাদের মধ্যে নাই, এটা মনে করি। আর আমরা এখন জনগণ যে কোনো নেগেটিভ মন্তব্য করলেই সব জামাতের লোকেরা করে, এটা কিন্তু এক ধরনের মিথ্যাচার। আসলে প্রোফাইল করেন আপনি করেন, এখন কেউ যদি আমার নাম ধরতে পারবো না। আসলে এগুলো এক ধরনের গ্রুপ এরকম আছে যারা টোটালটাই বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে। জামাতের আমাদের দলীয় আদর্শের মধ্যে আমরা বলেছি কেউ ফেক আইডি ব্যবহার করবেন না, এবং ফেক আইডি ব্যবহারে কোনো লোকের সাথে করে থাকেন শৃঙ্খলা ভঙ্গ করলেন, আমরা দলীয়ভাবে এটি অনুমোদন করার কোনো সুযোগ নেই। দেখুন, যেটা আপা বলেছেন নির্বাচন বন্ডুল করার প্রচেষ্টা, আমরা গত এক সপ্তাহ থেকে পত্রিকা নিউজ পাচ্ছি, এবং সেই নিউজের অন্তরালে হচ্ছে এখন বিএনপি ইলেকশন চাচ্ছে না, জামাত ইসলামের আমি কিন্তু চট্টগ্রামে বলেছেন, কিন্তু গুঞ্জন আছে এখন ইলেকশন পর হইলে কি হবে। আমরা স্ট্রংলি বলেছি এবং চট্টগ্রামের সমাবেশে বলেছেন যে কোনো অবস্থাতেই নির্বাচন
পেছানোর কোনো সুযোগ নাই, দেশের কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। তো যেখানে জামাতের আমিরের এরকম ওপেন বক্তব্য, সেখানে করে 2 সপ্তাহ কিন্তু বিএনপি কোনো বক্তব্য দিচ্ছে না। নানা সমীকরণে জনগণ মনে করে এখন বিএনপির জন্য ফিল্ডটা উপযুক্ত নয় বলেই তারা এখন নানা অজুহাত তৈরি করে বিএনপি অসুস্থতার করা। আমার কাছে সময় খুবই কম, আতিকুর রহমান, আমি একটা নতুন প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে একজন সিনিয়র সাংবাদিক যিনি মুস্তাফা ফিরোজ, তিনি বলেছেন, একটি টক শোতে বলেছেন, স্বাধীন বাংলাদেশে এসে টক শোতে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন কিছু আলোচক, এটা কোনোভাবে মানা যায় না। আমরা দেখেছি জামায়াত সমর্থিত কয়েকজনকে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন, এবং জামায়াত কিভাবে মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরোধীদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলার জন্য কাউকে কাউকে দায়িত্ব দিয়েছেন। দেখেন, এগুলো এক ধরনের ন্যারেটিভ। আপনি টক শোকে মেহমান কি জামাত ইসলামী ঠিক করে দেয়? জামাতে যেমন আমি জামাতের সুরা সদস্য, আপনি আমাকে বলতে পারেন, আমার কথা দায়িত্ব, কিন্তু যিনি যান হলো ব্যক্তি পরিচয়, সেটাকে জামাত কিভাবে হলো? আমি তো জামাতের পদ হোল্ড করি, আমি শিবিরের সাবেক সভাপতি, আমাকে ধরে আমি জামাতে এখানে আসছি। কিন্তু বিভিন্ন ব্যক্তিদেরকে নিজেরাই কিন্তু ফোনে দাওয়াত দেন, তিনি যখন কোনো কথা বলে ফেলেন তার মতো করে, কারণ এটা আবার জামাতের দিকে ইঙ্গিত করাটা কিন্তু শোভনীয় নয়। কারণ জামাতে যারা থাকেন তাদের পদ থাকে, পরিচয় থাকে, যেই জায়গায় তিনি হন না কেন। এখন যিনি কথাগুলো বলেন যদি তার কোনো পরিচয় না থাকে, কারণ যদি তিনি তার কথাটা বলে ফেলেন যৌক্তিক মনে করে, সেটাকে জামাতের উপরে কিন্তু চাপানো ঠিক নয়। আমরা মনে করি এখন সবাই বলে অসুবিধা গেছে, বিগত 15 বছরে কি আওয়ামী লীগ কম বলেছে? এবং বলা যায় যে মিডিয়া অঙ্গনে একচেটিয়া কথা বলেছে না, সেখানে বিকল্প কথা বলার সুযোগ পাওয়া যায়নি। এবং ইতিহাস অনেকের মতো করে পড়াশোনা করেন, তিনি সে আলোকে বলেন, জনগণ বিশ্লেষণ করবে ইতিহাসের পাঠটা কার সেখানে সত্য ছিল। সুতরাং কেউ যখন সত্যকে সামনে নিয়ে আসেন, যদি এটাকে আপনার পছন্দ না হয়, তখন এটাকে একটা দলের উপরে ন্যারেটিভ দাঁড় করিয়ে দেওয়াটা কিন্তু এটাও কিন্তু এক ধরনের সাংবাদিকতার আমার কাছে ইথিক্সের পরিপন্থী আমার কাছে মনে হচ্ছে। আমি একটু শেষ করি, যেটা আপা বলেন যে গুপ্ত, এখন যদি আমি যখন কথা বলছি, আমি কিন্তু গুপ্ত রাজনীতি লোক যদি বলি, আমি 2016 শিবিরের সভাপতি ছিলাম, তখন কোনো মিডিয়া আমাদের কাভারেজ দিত। আমি 2014-15 শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলাম, তো আমি তো গুপ্ত লোক। আসলে আমাদের তখন এমন অবস্থা ছিল, আমরা সব চালাতে পারতাম না যে শিবির, তার মানে এমন ভয়াবহ অবস্থা ছিল। তো যেই সময় মিডিয়া টোটালটাই শিবিরকে অ্যাভয়েড করেছে, আমাদের কোনো স্টেটমেন্ট মিডিয়াতে আসে নাই, আমাদের কোনো মিছিল মিডিয়াতে আসে নাই। তো সেখানে মিডিয়া যেখানে বলা যায় টোটালটাই নিয়ন্ত্রিত ছিল জামাত শিবিরের বিরুদ্ধে, এখন সেখানে কে কোন নেতা ছিলেন যদি সেটা মিডিয়া উপস্থাপন না করে, সেটা আমাদের দায়ভার। সেখানে কোথায় আমরা অলওয়েজ ওপেন ছিলাম এবং আমাদের সব কার্যক্রম ওপেন, কিন্তু মিডিয়াগুলো আমাদেরকে সে ফোকাস না করার কারণে অনেক গুপ্ত। আসলে গুপ্তের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, আমরা অলওয়েজ ওপেন। ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি। আমরা দেখেছি উনিও বলেছেন যে 91-96 তাদের সাথে যুক্ত হয়ে আপনারা ক্ষমতায় গেছেন, 2001-06 জোট করেছেন। একজন সাংবাদিক মাহবুব কামাল তিনি বলেছেন বিএনপির কি অযোগ্য নেতৃত্ব তারা নিজেরাই বুঝতে পারেনি, তারা তাদের আসল শত্রুকে তারা বুঝতে পারে না। আওয়ামী লীগের চেয়ে সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামাত, যে বন্ধু ছিল এক সময় সেই শত্রুতে পরিণত, আপনাকে শত্রু হিসেবে মনে করেন কিনা সেই বন্ধুকে? দেখেন, এটা উনি আংশিক সত্য বলেছেন। আংশিক সত্য এই জন্য বলেছেন, সরলতা নিয়ে চললে একরকম, বিএনপি যেটা করেছে সরলতা নিয়ে করেছে। বিএনপি যে তুই কিছু অন্যায় করে সেটা নিজ দলের মধ্যেই করে, বাইরে যা করতে পারে না, করেও না। জামাতকে বিএনপি মনে প্রাণেই যেটুকু দিয়েছে করেছে। আপনি ওই যে উনি বললেন আতিক সাহেব যে আমরা কখনো ক্ষমতায় ছিলাম না, ক্ষমতার অংশীদার আর ক্ষমতার মধ্যে পার্থক্যটা কি ভাই? আপনাকে কিন্তু অংশীদারিত্ব নিতে হয়েছে, আপনি অংশীদারিত্ব করেছেন, 5 বছর মন্ত্রী থেকেছেন আপনারা, তাহলে সেইখানে আপনি এখন দায় দায়িত্ব নেবেন না অথচ গাছের ফল পুরাটাই খাবেন, এটা তো হইতে পারে না। এখনো যেমন এই সরকারের ঘাড়ের মধ্যে বসে আপনি কান ধরে বসে আছেন, সরকার নাড়াচাড়া করতে পারছেন না, আপনি যা বলছেন সরকার তাই শুনছে। সর্বশেষ যেটা সরকার আপনার এই যে কি বলে পিআর পদ্ধতি যেটা দিল, আপনার ইলেকশনটা গণভোটটা আপনার দিল কার জন্য? জামাতের জন্য। এবং সর্বশেষ আরও অনেকগুলো এরকম কাজ করেছে যেটা জামাত চেয়েছে, জামাত যেভাবে চেয়েছে সেইভাবে কাজ করেছে। তো আমরা এইটা মনে করেছিলাম, কিন্তু এখন তাদের যে একদম 5ই আগস্টের পরে রাতারাতি মানে চক্ষু পাল্টি দেওয়া যাকে বলে, চোখ উল্টে দেওয়া,
এই উল্টানো যে জিনিসটা, এটা বিএনপি নতুন করে শিখলো জামাতের মতো একটা দলের কাছে। সেটা নিয়ে বিএনপি অরিড না, কারণ বিএনপি কে গেল কে আসলো বিএনপির কিচ্ছু আসে যায় না। দেখেন না, বিএনপি একাই প্রায় 300টা দিয়েই ফেলেছে মনোনয়ন। তো এই কারণে বলছি যে জামাতের পদ পদবীর কথা একটা কথা আসছিল, উনি বললেন কিন্তু মতিউর রহমান নিজামীর সিটে দেয়নি কিন্তু বিএনপি, ওটি কি ওনারা ছেড়ে দেবেন? না না, ওনার নিশ্চয়ই ওইখানে কাউকে দিবে, হিসাব করে দিবে। এটা একটা, মতিউর রহমান নিজামী তো আর এখন নাই, তার সন্তানরা ইলেকশন করছে, সেটা হিসাব করে দিবে ওই জায়গায়। হয়তোবা যে কয়েকজন আছে জোটের কেউ থাকলে জোটের জন্য একদম শেষ পর্যন্ত জোটের যারা থাকবে তাদেরকে চিন্তা করবে। আমি যেটা বলছি জামাতের পদ পদবীর কথা, আপনি বলেন তো যে উনি স্বীকারই করলো ওনার পদে ওনারা স্বীকার করে নাই, ওনারা জানে ওনাদের পদ কি, আমরা কেউই জানি না, সমস্ত বাংলাদেশ অন্ধকারে। এখন ওনারা জানে। আপনার ডাকসুর নির্বাচন, আপনার সাদিক কায়ুমের পদ কি কেউ জানতো? ইলেকশনের আগ পর্যন্ত কেউ জানতো? ইলেকশনটাও যে করেছে তারা কি শিবিরের হয়ে ইলেকশন করেছে? তারা তো বৈষম্য বিরোধী একটা জোট বানায় সেইখানে সেটার সঙ্গে ইলেকশন করেছে। এই যে তাদের অবস্থানটা, এই অবস্থানটা তারা যেভাবে পারে, এটা বিএনপি বা এই সমমনারা কল্পনাই করতে পারে না। এবং এই যে গুপ্ত, হঠাৎ করে যে আজকে যে কথাটা ওনাকে জিজ্ঞেস করলেন, সে স্বীকার করলো না, তার যে গুপ্ত পদ নাই কে বলেছে? নইলে তারা তো খায় দেয় কাজ কি? আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ার দেখছেন? কোনো সুস্থ মানুষের এই বিহেভ থাকে? আমি আপনারা বলি, আমি আপনার পাশের বাড়ির একটা টকশোতে গেছি, ফার্স্ট দেখছি ওই দিন, ফার্স্ট একটা পুরুষ একটা নারীকে দেখলে, বয়স যাই হোক না কেন, মিনিমাম সৌহার্দ্য সৌজন্য থাকে। সে প্রথম কথায় আর্গুমেন্টের জায়গায় আমি যখনই মুখ খুললাম তখনই বলে, মনিয়াপা ডিগ্রি নাই কদমালির মতো কথা বলবেন না। আমি অবাক হয়ে গেছি, এটা কি কোনো বিহেভ হতে পারে? এটা কোনো বিহেভ হতে পারে? আমি তার চেয়ে বয়সে বড়ই হব। আপনার এরপরে আরো 5-6টা টকশোতে আমাকে ডেকেছে, আমি তার সাথে যাওয়ার মানে আমি বলতে পারেন যে অ্যাভয়েড করার অর্থ হচ্ছে যে তুমি আনসিভিলাইজড, বাট আমি এটা হতে পারি না, আমি জেনে বুঝে আনসিভিলাইজডের সঙ্গে যেতে পারি না। মিনিমাম হলে যাওয়া যায়, ম্যাক্সিমাম আনসিভিলাইজডের সঙ্গে কিভাবে যাবে? এটা যে জামাত তাকে বলির পাঠা বানায় ছেড়ে দেয় না, এমন তো কোনো কথা না। কথা নেই। ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। জনাব আতিকুর রহমান, এনসিপি একটি বিশাল অভিযোগ করেছে জামায়াতের বিরুদ্ধে। তারা বলেছেন 5 আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। আপনারা এখন সহিংসতার পথে হাঁটছেন। শোনেন, যদি কারো বাসায় কম্পিউটার থাকে, বহু জিনিস লেখা যায় টাইপ করে, টাইপ করছে তারা, এখানে মন সেজে টাইপ করে দিল। এই সমস্ত কথাকে আমরা খুব বেশি আমলে নিচ্ছি না। এনসিপি অতিমিদের তাদের রাজনীতি অলরেডি দিক হারিয়ে ফেলেছে। কে যে কখন কোন কথা বলে, এই কখনো বিএনপির বিরুদ্ধে, এই জামাতের বিরুদ্ধে, করুক না জোট, আমরা দেখব। এবং এনসিপির অতি কথন, অতি বোঝা এদেরকে সামনে বিচ্ছিন্ন করে দেবে। তারা দেখুক না কোথায় আছে, মাঠে আছে। এই জোট আপনাদের ভোটে ভাগ দেবে না, ওটা মনে করছি না আমরা। এনসিপি টপ টু বটম জানে না এদের পিছনে কারা কলকাঠি নাড়েন। এদের যে তারা যে বলবেন, তারা না, তারা তাতে বড় কথা তারা বলে থাকেন। এটিকে আমরা কি বললো না বললো, দেখুন অনেক কথাই তো বলা যায় সেখানে। জামাত কোথায় সহিংসতা করেছে, এর ভিত্তিটা কি বলুন, প্রমাণ করুক। এনসিপি আজকে প্রমাণ করুক না, হিসাবে বয়স তাদের বয়স কত হয়েছে তাদের সেখানে। পাবনা ঈশ্বরদীতে হামলার বিষয়টা নিয়ে তারা বিবৃতিতে দিয়েছে, সেটা পত্রিকা আসছে না, এখনো প্রমাণ হয়েছে? এখনো প্রমাণ হয়েছে? আপনি একটা কথা পত্রিকা আসলো, একটা ঘটনা আপনি এখনো প্রমাণিত নয়, ওটা কি দিয়েই পরে যাচ্ছে আপনাদের কীভাবে এটা হবে? একটা ঘটনা আসলো যেখানে হাজারো ঘটনা প্রতিনিধিত্ব করছে, আপনি সেই ঘটনার সাথে একটা ঘটনাকে মিলে বিবৃতি দিবেন? এনসিপি রাজনৈতিক যথেষ্ট অপকৃত আছে। এরা রাজনীতি আসছে, আমরা আশা করেছিলাম ভালো কিছু করবে, কিন্তু তাদের অতি কথন, অদূরদর্শিতা এবং বেশি বোঝার চেষ্টা করা, এটা তাদের জন্য একটা আত্মঘাতী কাজ হচ্ছে। এবং তারা বুঝে ইলেকশনে আসলে তারা কোন পর্যায়ে আসে। আমরা এটা খুব বেশি আমলে নিচ্ছি না। তারা মানে বয়স কম তো, তারা হলো খেপে যায়। এই যে রাজনীতি একটা ম্যাচুরিটি প্রয়োজন ছিল, এই জায়গায় যথেষ্ট এনসিপির গ্যাপ আছে। একটা হঠাৎ আন্দোলন করে সফল হতো এক জিনিস, কিন্তু রাজনীতিতে ফোড় খেয়ে 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 অভিজ্ঞতা অর্জন অনেক কঠিন জিনিস। ওই জায়গায় তাদের গ্যাপ আছে এবং তারা বুঝবে ভবিষ্যতে তাদের কোথায় কোথায় তারা সেখানে গ্যাপটি করেছেন। আমরা এটা নিয়ে খুব বেশি তারা কি বললো একদম আমলে নিয়ে
এটা সেই ফাঁকে একটা কথা বলে, তাদের যে তিন দলের জোট হলো, এই জোটটা নিয়ে আপনারা শঙ্কিত কিনা? না, এটা আমাদের কোনো, এটা আমরা কোনো হিসাবে করছি না। শুনেন, যাদের দলে লোক থাকে না, তারা 20 দল করলে কিছু আসা যায় না, আমাদের 100 দল কোনো আসা যায় না। লোক নাই, জন নাই, একটা জামাতের একটা ইউনিয়ন পর্যায়ে যা লোক আছে, এই 3 দলের পুরো বাংলাদেশে সে লোক নাই। সেই দিন আমরা খুব বেশি আসলে হিসাবে নিচ্ছি না কে বললো সেখানে। ধন্যবাদ। আমি একটু আবার নীলুফার চৌধুরী মনির কাছে যেতে চাই। নীলুফার চৌধুরী মনি, গতকালকের ঘটনা, গতকাল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তিনি অভিযোগ করেছেন, বিএনপি নেতাকর্মীরা বলেছেন এখন পর্যন্ত এলাকায় আসতে দিচ্ছি, নির্বাচনের আগের দিন এখানে আর আসবেন না। তিনি বলেন বিএনপির একাংশের আচরণ নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো। বরিশালের বাবুগঞ্জে, পীরগঞ্জে বি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর এই ধাক্কাধাক্কি হয়েছে। তিনি, তার অপরাধ ছিল, তিনি শুধু বলেছেন যে চাঁদাবাজদের কথা, কিন্তু কারো নাম নেননি, বিএনপির কোনো নাম নেননি, কোনো দলের নাম নেননি। তারপরও তাকে এভাবে হেনস্থা করা, শারীরিকভাবে হেনস্থা করার বিষয়টা আসার পর ব্যারিস্টার ফুয়াদ তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি নব্য ফেসিবাদ বলছে। বিএনপিকে আসলে কি নব্য ফেসিবাদ হয়ে উঠছে, বা নির্বাচনে অন্যান্য দলের প্রার্থীদেরকে কি আসলে নিরাপদে তাদের প্রচারণা চালাতে দিবে ভবিষ্যতে? দেখেন, ঘটনাটা দুঃখজনক। ফুয়াদের উপর ঘটনাটা আমি দুঃখজনক বলবো, যে এটা যে বা যেই করেছেন ওটা উচিত হয় নাই। কিন্তু এটার অর্থ এই না যে নব্য ফ্যাসিবাদ বলা যায় একটা কথার উপর। ফ্যাসিবাদ শব্দটা 100টায় যখন 95টা 80টা 85টা হয় তখন বলা যায়। এগুলা হলো বিচ্ছিন্ন। আমি বলি বিভিন্ন জায়গায় হচ্ছে, তো এটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনার সমাহার যখন অনেক বেশি হয়ে যাবে, আমি বলি অনেক বেশি হয়ে যাবে, তখন আপনি ওইটাকে বলতে পারেন। আপনি হাতে গুনে নিজেই বলেন কতগুলা জায়গায় বলতে পারেন। আপনি 300 আসনে আপনি মিনিমাম যদি 600টা এরকম ঘটনা ঘটে, এক একটা আসন মানে বিশাল এরিয়া, সেটা আপনি বলতে পারেন। তো আমরা মনে করি যে এটা বিএনপিও এখান থেকে, বিএনপিও অবশ্যই, বিএনপির যারা জড়িত থাকবেন যদি থাকেন, তাহলে তারা অবশ্যই বিচার বিএনপি করবেন, করা উচিত। আর এটা আমি মনে করব যে এই ধরনের ঘটনাগুলো যেন অনভিপ্রেত না হয়, এবং এটার জন্য সর্বোপরি সরকার দায়ী। সরকার এখনো 2 দিন চলে গেছে, আমরা কিন্তু কাউকে অ্যারেস্ট করতে দেখিনি, যেই হোক না কেন। সে যদি আমার মায়ের পেটের ভাইও হয়, আমি একই কথা বলবো যে তাদের অ্যারেস্ট করা উচিত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত, তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। তার মানে কি বিএনপি বা জামাত বা যে কোনো দল, তাদের কিন্তু শাস্তি দেওয়ার বিধান নাই। সর্বোচ্চ শাস্তি হলো বহিষ্কার। তো সেইখানে সরকার করতে হবে। সরকার সামনে আর 2 মাস আছে ইলেকশনের, 2 মাসের মধ্যে যদি সরকার এই আইন শৃঙ্খলার জায়গাটা এখানে মিনিমাম উন্নতি না করতে পারে, সরকার নির্বাচন কিভাবে দিবে? তো নির্বাচনের এই প্রশ্নটা আসলো। আমি কতক্ষণ আগে এক ধরনের কথা উঠেছিল, উনি বলেছিলেন আতিক সাহেব যে বিএনপি নিজেই নির্বাচন চান। আমার খুব হাসি পেয়েছিল যে উনি প্রমাণ দিতে পারেন না যে বিএনপির কোন নেতা কোন কর্মী বলেছেন নির্বাচন চান না। বরং বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এহেন অবস্থার মধ্যে বিএনপি কিন্তু নমিনি ঘোষণা করেছেন আরও 36টা। তো সেইখান থেকে বরং ওনাদের যে বি টিম যে এনসিপি, যাদেরকে ওনারা পেলেছে, সৃষ্টি করেছে, দেখভাল করছে, এখনো করছে, তারা বরং বলেছে খালেদা জিয়ার এই অবস্থার মধ্যে তফসিল আরও 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। এবং ওনারাও বিভিন্ন জায়গায় যেভাবে কথা বলে ভয় দেখায় যে যদি একদিনেই এটা হয় তাহলে জেনোসাইড হবে। জেনোসাইডটা কিন্তু সহজ কথা না, জেনোসাইড হইলেও বলা যায় না, কিন্তু আপনি বলতেছেন, অবলীলাক্রমে আপনি ভয় দেখাচ্ছেন। তো এটা কিসের? নির্বাচন না করার জন্য আপনি ভয় দেখাচ্ছেন। এই ভয়গুলো জামাতকেই মানায়। ওনারাই এই ধরনের কথা বলতে পারে সব সময়, যে কোনো সময়। জামাত হলো সেই দল, যে দল আপনার যেখানে তারা শক্তিশালী সেইখানে শক্তির জেট দেখাবে, ওই শাহজাহান চৌধুরীর মতো, যে আমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আমি সকালবেলা এসে ওসি আমার কাছ থেকে খবর নিয়ে যাবে আমার প্রোগ্রাম কোথায়, তারপর আমাকে স্কট দিবে। এটা হলো ওই জায়গা, যেহেতু 1-2 বার এমপি হয়েছে। আর যেখানে তারা দুর্বল সেখানে একবারে বিড়ালের মতো মিউ মিউ। তো বিড়ালের মতো মিউ মিউ করলেও বুঝতে হবে যে এরা সময়ের অপেক্ষা করছে। নইলে বিএনপির সঙ্গে যখন ছিল তখন তারা এমনই ছিল। এখন সময় যখন তারা মনে করছে যে আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগের যেহেতু আমি মামলা করি নাই, আওয়ামী লীগের যেহেতু আমি খাবার দিয়েছি, বাজার পাঠিয়েছি, আওয়ামী লীগের ঘরে রাতে ঘুমাইতে দেওয়ার সুবিধা করে দিয়েছি, ভোটটা আমাকে তো দিবেই। এই যখন তাদের অবস্থা, তখন তারা বিভিন্ন স্বপ্ন দেখছে, যে স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার অবস্থা ভীষণ ক্ষীণ। হ্যাঁ, যদি আপনার মেটিকুলাস ডিজাইনটা প্রয়োগ করে, যদি আন্তর্জাতিক মেটিকুলাস ডিজাইন প্রয়োগ করতে পারে, তাহলে হয়তো অন্য যে ভোট আপনি যেখানেই দেন, ওই যে মেশিন বানাইছিল যেমন রিডায়েবল, ভোট আপনি যেখানেই দেন ওই একখানেই যাবে। সুযোগ নাই, যে এটার প্রমাণ তো আপনি দিতে পারেন নাই, আপনার সরকার দিতে পারে নাই।
আপনি দুইটা ছেলে মেয়ে ঝগড়া করলে, মারামারি করলে, পুলিশ যেখানে নির্লিপ্ত দাঁড়ায় থাকে, মারামারি শেষের পরে যদি কোনো লাশ পড়ে, কেউ যদি আহত হয় চরমভাবে, অন্য গ্রুপ ফেলে চলে গেলে তখন ওইটারে ধরে নিয়ে ওখান থেকে টাকা কামাই করে পুলিশ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলেছিলেন যে আসলে বিএনপি আসলে শাস্তি দেয়, বহিষ্কার করে, পদস্থগিত করে, কিন্তু পদস্থগিতদেরকে তো আবার প্রার্থীও দেয়, আবার যারা আপনারা দলের জন্য কাজ করেছেন আপনাদেরকে বঞ্চিত করে। এবারও 36 জন, যেটা আপনি বলছেন নমিনেশন দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, সেখানেও আপনাদের নাম বাদ পড়েছে। আবার স্থগিত যিনি আছেন, যদি বলি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনিও আবার যে আদালতে শেখ হাসিনার রায় হয়েছে সেই আদালতের বিচার, রাজাকারের আদালতে বিচার মানে না বলেছেন তিনি। আজকে দেখলাম তিনি আবার সেখানে সেই আদালতে গিয়ে আবার ক্ষমা চেয়ে বলেছেন আল্লাহর পরে এই আদালত হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি। ফজলুর রহমান সাহেব যে কথাটা বলেছে, আমি তার ওই কথার সাথে একমত না। আমি অনেক টেলিভিশনে তার পক্ষে অ্যাজ এ ফ্রিডম ফাইটার আমি যুদ্ধ করেছি, কথা বলেছি, অনেক বট আইডিয়ালাদের গালি শুনেছি, হজম করেছি। কিন্তু আজকে যেটা করেছে সেটা, উনি যেটা বলেছেন, আমি এই দেশের নাগরিক, আমি বলতে পারি বিচার বিভাগের স্বাধীনতা নাই, আমি অনেক কিছুই বলতে পারি বিচার বিভাগ নিয়ে, কিন্তু সেটা সম্মানের সাথে। এবং আমি খাড়ার উপর আমি ততক্ষণই বলবো, আমি এই ফজলুর রহমানের এই জায়গায় আমি হাবিবুর রহমান হাবিবকে সাপোর্ট করি। সে যেটা বলছিল তো বলছিল, 5 মাস জেল খাটছে। আজকে ফজলুর রহমান যদি জেল খাটে বের হইতো তাহলে বলতাম যে বাপের বেটা। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো, একটু যেতে চাই আবারও। আতিকুর রহমান আমার কাছে খুবই কম সময়ে একদম রোজা ও পূজাকে একই মুদ্রার এপিটোপিট মন্তব্য করে বক্তব্য দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ 2 আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কালকে। আসলে এই কথাটা মনিয়াপাও তুলেছিলেন, রোজা ও পূজাকে একই মুদ্রার এপিটোপিট বলাটা নির্বাচনী রাজনীতি নাকি আসলে জামায়াতও এটা বিশ্বাস করে? এটা কি এখন প্রাসঙ্গিক ইস্যু না, যেহেতু কালকে মামলা হয়েছে? এই বিষয়ে শিশির মনির বক্তব্য দিয়েছেন। তিনি একজন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, তিনি মামলা ফেস করবেন। ইতিমধ্যে ক্লিয়ার বক্তব্যটা ওনার, উনি পরবিডি বক্তব্য দিয়েছেন। এখন নতুন করে উনি মাঠে খুব সক্রিয় আছেন এবং উনি নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখে মূলত আবার এটাকে দিয়ে একটা গ্রুপ মামলা দিয়ে আলোচনার চেষ্টা করে আছেন। এটা আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে না। উনি যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যাটা যৌক্তিক দিয়েছেন। এটা কারণ টেনে নিয়ে এসে নানাভাবে কথা বলিয়ে আবার ভিন্ন রং দেওয়ার চেষ্টা করাটা আমার কাছে সমীচীন মনে হয় না। যেটা আমি এর আগে সময় পাই নাই, আপা অনেকগুলো কথা আমাদেরকে বলেছেন। দেখুন, এই 5ই আগস্টের পরে আইন উপদেষ্টা বলেছেন মামলা বাণিজ্য হয়েছে। জামায়াত ইসলামী যৌক্তিক মামলা আমরা করেছি, কিন্তু বাংলাদেশে সব জায়গায় মামলা বাণিজ্য হয়েছে। এই মামলা বাণিজ্যের বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি না। যৌক্তিক মামলা কোথায় কোথায় করেছেন, কয়টা করেছেন যদি একটু বলতেন? আমি বলি, জামায়াত ইসলামী মামলা করেছে, আমরা শহীদপুরের মামলা করেছি এবং সেই মামলা আমরা লড়ছি এখন। কিন্তু গণহারে মামলা, ঢাকায় থাকে মামলা দিয়ে সাবেন নবাবগঞ্জে, এগুলো কারা মামলা করেছে? এর অসংখ্য মামলা করেছে এবং এই মামলার মেরিট নষ্ট করেছে কাজটা। বহু জায়গায় আবার টাকা নিয়ে মানে একটা অফার করেছে, এত টাকা দিলে মামলা দিব না। দেখুন, আমার নির্বাচনী এলাকাতে সেখানেও কিন্তু বহু আওয়ামী লীগ এলাকায় ঢুকে গেছে। এখন আমরা শুনতে পেয়েছি কোন নেতাকে তারা ম্যানেজ করেছেন, মাসিক চুক্তি করেছেন যে দিলে তারা হয়রানি করবে না। এই জন্য আমরা বলছি যে এখানে যেটি হচ্ছে মামলা বাণিজ্য অনৈতিক, সেটা আমরা কখনো করিনি। যেটা আপা বারবারই বলছেন। দেখুন, আমরা বলছি গণভোট নিয়ে আমরা কথা বলেছি যে অবশ্যই গণভোট, আমরা এখনও অবস্থানে আমরা আছি, কিন্তু গণভোটের সাথে ইলেকশন পেছানোর কোনো সম্পর্ক আমাদের নাই। বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে ওনারা এখন ইলেকশন চাচ্ছে না। দ্বিতীয়, দেখুন, যারা ওনারা বলেছেন যে আমরা বিএনপি, এই যে জোট থাকার জন্য আমাদের মনে করি আমাদের নেতৃবৃন্দের ফাঁসি হওয়ার পেছনে আমরা জোটবদ্ধ রাজনীতি ভূমিকা পালন করেছে। যখন আওয়ামী লীগ দেখল কোনো অবস্থাতেই এই জোটকে ভাঙ্গা যাচ্ছে না, তখনই মূলত তারা জামাত ইসলামীকে রাজনৈতিক কাজটা করেছে। তো যেখানে জোট টিকে রাখার জন্য আমরা নেতারা ফাঁসি হয়ে গেল, যে সেখানে এখন কথা আসে যে আমরা কি, জামাত কখনো কারো উপরে নির্ভর করে না, জামাত স্বয়ংসম্পন্ন। এখন যেহেতু জামাত ক্ষমতা রাজনীতির কাছাকাছিতে আছে এবং জামাত সবাইকে অন করছে, এখন একসময় বলতো যে আমরা সাম্প্রদায়িক শক্তি, বলার সুযোগ নেই। আমরা এই দেশটা সবার একটা ক্ষমতা, যদি আপনি আসতে চান, যদি দুর্নীতিমুক্ত করতে চান, চাঁদাবাজ মুক্ত করতে চান, নিঃসন্দেহে আপনাকে সবাইকে ধারণ করতে হবে। জামাত সে ধারণ করেই গেছে বলেই, এবং যদি এখন ক্ষমতা কাছাকাছি জামাত, মানুষ এখন বলছে কি
যে আগামীতে জামাত আমাদের ইসলামী ছোট করে সরকারে বলতে আসবে, হবে, আতিকুর ভাই। সরকারি আসবে। আপনি দেখুন না, ওনারা তো যদি আমি নমিনি, আমরা সব জায়গায় যাচ্ছি, সব সব জায়গায় আমাদের জায়গায় সাড়া একটাই পাচ্ছেন, যে সব জায়গায় জামাত সাড়া ইসলামী ক্ষমতা আসবে। এই জন্য এখন না ন্যারেটিভ করে জি যাতে আমরা আসছে, আমরা মনে করি এটি মানুষ বিশ্লেষণ করবে, জি, এগুলো মানুষের কখনো সফল নির্ধারণ সেখানে করবে। হবে না, এবং জামাত সত্যপথে আছে, সেভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ দুজনকে। দর্শক, এতক্ষণ আলোচনায় ছিলেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, মজলিস শুরার সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা 11 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠান ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণও জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।